আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেছে তারা। সাম্য হত্যার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানায় আন্দোলনরতরা। তারা অভিযোগ করে ঘটনা 5 দিন পেরিয়ে গেলেও প্রকৃত খুনিদের বিষয়ে কিছুই জানায়নি পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। খুনিদের বিচারের আওতায় না আনা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তারা। সমাবেশে উপস্থিত হয়ে আন্দোলনে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এ সময় রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে এ ঘটনার দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে সাম্য হত্যা মামলার অগ্রগতি জানতে শিক্ষক শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে কিছুক্ষণ অবস্থান করেন। আমার ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে কোনো নিরপরাধ ব্যক্তি যেন ফেসে না যায়। আমার ভাই মারা গেছে, আমরা ভাইকে ফিরে পাবো না, কিন্তু আমরা এটাও নিশ্চিত চাই যে খুনি যাতে তার সর্বাত্মক শাস্তি নিশ্চিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা রোড ম্যাপ দেখতে চাই, যেভাবে করে এটা নিরাপদ একটা, যেন আমাদের শিক্ষক শিক্ষার্থী সবার জন্য নিরাপদ হয়। সাম্যই বাংলাদেশের প্রতিনিধি, সাম্যর বিচার যদি না হয় শুধু আপনারা আমরা হারবো না, পুরো বাংলাদেশ হেরে যাবে। আমরা চাই যে এই বিষয়টি রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে, এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব, চেষ্টা করছি পুলিশের সাথে সর্বত্র সহযোগিতা করতে। পুলিশকে আমরা ইতিমধ্যেই আমাদের তরফ থেকে আমাদের যে তথ্য আছে এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে সেগুলো আমরা তাদেরকে সরবরাহ করেছি। শাহবাগের বিক্ষোভের আরো খবর জানাতে সেখানে আছেন সহকর্মী ফাহাদ মোহাম্মদ। তিনি এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। ফাহাদ, সাম্য হত্যার অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের কি জানালো পুলিশ? লোপা, সাম্য হত্যার মামলার অগ্রগতি জানতে বেলা 1টার দিকে শাহবাগ থানার সামনে শিক্ষার্থী এবং শিক্ষকদের একটি দল শাহবাগ থানার সামনে আসেন এবং এই শাহবাগ থানার যে মূল গেটটি রয়েছে সেই গেটে তারা অবস্থান নেয় এবং একটি প্রতিনিধি দল পুলিশের সাথে দেখা করতে যায় এবং এখন থেকে ঠিক 20 মিনিট আগে তারা এখান থেকে বেরিয়ে যায় এবং তারা আমাদের সাথে খুব একটা কথা বলেননি এবং পুলিশের পক্ষ থেকেও কোনো একটা কথা বলেনি। তবে যতটুকু জানতে পেরেছি যে পুলিশ আরও 4-5 দিনের আশ্বাস দিয়েছে এবং এই এই 4-5 দিনের মধ্যে সাম্য হত্যাকারীদের 3 জনকে ধরা হয়েছে, গ্রেফতার করা হয়েছে এবং আরও যারা বাকি জড়িত রয়েছে পুলিশ ছাত্র এবং শিক্ষকদেরকে আশ্বাস দিয়েছেন যে অল্প কিছু দিনের মধ্যে বাকিদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। এবং আপনি জানেন যে বেলা 11:30টার সময় রাজু ভাস্কর্যের পাদদেশে এই সাম্য হত্যার বিচারের দাবিতে একটি সমাবেশ হয়েছে এবং সেই সমাবেশে ছাত্র শিক্ষক সহ সবাই অংশগ্রহণ করেছেন এবং সেই সমাবেশে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসে সেই সমাবেশে সংহতি জানিয়েছেন এবং তিনি সমাবেশে বলেছেন যে সাম্য হত্যার বিচার যত দ্রুত সম্ভব পুলিশ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে করার জন্য এবং দলমতের ঊর্ধ্বে উঠে আসলে সাম্য হত্যার বিচারের দাবি তিনি জানিয়েছেন এবং তিনিও সেখান থেকে কিন্তু শাহবাগের এই আন্দোলনকারীদের সাথে শাহবাগে এসেছিলেন এবং এখানে ভিতরে কথাও বলেছেন পুলিশের সাথে। তো আমরা যেটুকু জানতে পেরেছি যে পুলিশের আশ্বাস আগামী কয়েকদিনের মধ্যে সাম্য হত্যার যারা এখনও গ্রেফতার হয়নি, হত্যাকারীদের এখনও যারা গ্রেফতার হয়নি তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে এবং শিক্ষার্থীদের পুলিশ সেটি আশ্বাসও দিয়েছে। এরপরই এখানকার যারা শিক্ষার্থীরা ছিল শাহবাগ থানার সামনে গেটের সামনে তারা এখান থেকে চলে যায়। রূপা, শাহবাগ থেকে জানাচ্ছিলেন ফাহাদ মোহাম্মদ। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার কথার মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর বনানীর নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। বাংলাদেশ তো একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে আছে এই মুহূর্তে। বাংলাদেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। বাংলাদেশের জনগণ একটা স্বৈরাচারকে বিদায় করেছে।
একটা ফেসিস্টকে বিদায় করেছে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। মূলত দিশাই ছিল আন্দোলন, গত 10-15 বছর ধরে এই আন্দোলন একেবারে চূড়ান্ত পর্যায়ে সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করেছে। তারপর থেকে যে গণতান্ত্রিক অর্ডারের মধ্যে প্রক্রিয়ার মধ্যে দেশটা যাবে এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, এবং সকলের মধ্যে একটা সংখ্যা কাজ করছে যে কি বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাবে কিনা, বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে কিনা। সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জামায়াতে ইসলামীর বৈঠক চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাত ইসলাম, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আরাফাত, বৈঠক সম্পর্কে আপনার কাছে নতুন কি তথ্য আছে? প্রথম পর্বের আলোচনার অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল 11টায় বৈঠক শুরুর পর বেলা 1:45টার দিকে মধ্যাহ্ন বিরতি দেয়া হয়েছে এবং মধ্যাহ্ন বিরতির এক পর্যায়ে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমাদেরকে একটি ব্রিফিং করেছেন এবং ব্রিফিংয়ে তিনি যেমনটি জানিয়েছেন মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত তাদের যে বৈঠকটি হয়েছে সেখানে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যে বিষয়গুলো মূলত অসমাপ্ত ছিল। তার মধ্যে দুর্নীতি দমন সংস্কার কমিশনের কাছে তারা একটি প্রস্তাবনা রেখেছেন। তারা যেমনটি বলছেন যে দুদকের যে কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ড তদারকির জন্য একটি টাস্কফোর্স গঠন করার কথা বলেছেন, যেটি মূলত ওয়াচডগ হিসেবে কাজ করবে। এর পাশাপাশি তারা আরও একটি বিষয় প্রস্তাবনা রেখেছেন, যিনি আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হবেন তিনি দলের প্রধান থাকতে পারবেন না, অর্থাৎ দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী দুটি আলাদা পদ তৈরি করার কথা তারা সুপারিশ করেছেন। এর পাশাপাশি এর আগেও তারা যেমনটি বলে এসেছিলেন যে একজন ব্যক্তি দুবারে বেশি প্রধানমন্ত্রী নয়, অর্থাৎ এক মেয়াদে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়টি বলেছেন। এবং আরেকটি বিষয় তারা গুরুত্বারোপ করেছেন, সেটি হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনার যারা রয়েছেন বিদ্যমান আইনে তারা অবসরে যাওয়ার পর তাদের বিরুদ্ধে তেমন কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় না। এজন্য বিদ্যমান আইনটি সংস্কারের মধ্য দিয়ে তারা অবসরে যাওয়ার পর যাতে তাদের যে সকল কর্মকাণ্ড সেগুলো তদন্তের মধ্য দিয়ে তাদেরকে শাস্তি আওতায় আনা যায়, এজন্য এই আইনটি তারা সংস্কার করার কথা বলেছেন। এর পাশাপাশি তারা যেমনটি বলছেন তারা যে সংস্কার কমিশনের সাথে ঐক্যমতে আসতে চাচ্ছেন সেখানে মূলত তারা দল হিসেবে নয়, তারা দলের বাইরে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে তারা সুপারিশ করছেন যাতে আগামীতে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব করা হয়। এবং সংলাপের শুরুতে তারা যেমনটি বলেছিলেন যে দেশে বিরাজমান যে পরিস্থিতি আছে সেটি কিন্তু নির্বাচন বা ভোট গ্রহণের মতন পরিবেশ এখনও তৈরি হয়নি, এবং তারা একটি শঙ্কা প্রকাশ করেছেন আগামীতে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কথা তারা নির্বাচন কমিশনের কাছে দাবি করছেন। সেই সাথে সরকারের প্রতি তারা সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন। দেশকে অস্থিতিশীল করার জন্য একটি ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করে দৃঢ়তার সাথে তারা যাতে সকল পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারে সেটির তারা তাগিদ দিচ্ছেন, এবং এতে তারা সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন থাকবে বলেও তারা জানিয়েছেন। এবং একই সাথে তারা বলছেন যে দেশের বিভিন্ন স্থানে যে লুটপাট এবং যে দখলবাজি চলছে এটির বিরুদ্ধেও কিন্তু প্রশাসন তেমনভাবে কিন্তু ব্যবস্থা নিতে পারছে না, যার ফলে তারা শঙ্কা প্রকাশ করছেন। সেই সাথে জামায়াতের আমির আরেকটি বিষয় বলেছেন, নির্বাচন কমিশনের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে তারা সেটিকে প্রশ্নবিদ্ধ হিসেবে উল্লেখ করছেন। তারা বলছেন যে সুষ্ঠু নির্বাচন পরিবেশ তৈরির জন্য যে ব্যবস্থা গ্রহণ করা উচিত সেটি তারা নিচ্ছেন না, এবং একই সাথে আরেকটি বিষয় বলেছেন যে কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেটির রোডম্যাপ বা সময়সীমা ঘোষণা না করায় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা বিরাজ করছে সেটি কাটিয়ে উঠতে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথাও কিন্তু তিনি বলেছেন। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে ঐক্যমত কমিশনের সাথে জামায়াতে ইসলামের বৈঠকের সর্বশেষ আপডেট। লোপা, আমরা জানছিলাম ঐক্যমত্য কমিশনের সাথে জামায়াতের বৈঠকের খবর। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইরশাদ হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ করেছে তার সমর্থকরা। অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার ষড়যন্ত্রের কারণেই শপথ পাঠ আয়োজন করছে না সরকার। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও চান অনেকেই। এদিকে চলমান আন্দোলনে আজও বন্ধ সিটি কর্পোরেশনের সব কার্যক্রম। কাল নগর ভবন ব্লকেট কর্মসূচি ঘোষণা আন্দোলনকারীদের। এ নিয়ে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট।
ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের ২১ দিন পেরিয়ে গেলেও শপথ অনুষ্ঠান আয়োজন হয়নি এখনো। এরই প্রতিবাদে চতুর্থ দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ও ইশরাকের সমর্থকরা। তাদের দাবি, পরিকল্পিতভাবে শপথ অনুষ্ঠান বিলম্বিত করছে সরকার। এদিন উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধেও স্লোগান তোলেন অনেকে। যারা গড়িমসি করছে সেটা আইন উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা, কারণ তারা আমাদের দাবি বা আমাদের নগরপিতাকে তার যোগ্য আসনে বসার জন্য বাধা সৃষ্টি করছে। ওনারা ইচ্ছা করে বিলম্ব করছে, নাহলে এটা বিলম্ব হওয়ার কোনো কথা ছিল না। যে এখানে কোর্টের রায় দিছে, কোর্টের রায়কে সম্মান জানিয়ে অবিলম্বেই এই শপথ গ্রহণের ব্যবস্থা করা উচিত। আদালতের রায়ের পরও মেয়রের দায়িত্ব না দেয়াকে চক্রান্ত হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা তাদের। দুষ্কৃতিকারী এবং তাদের প্রেতাত্মা কিছু রয়ে গেছে প্রশাসনের মধ্যে, বর্তমান সরকারের মধ্যেও কিছু রয়ে গেছে। তারাই বাধাগ্রস্ত করছে জনগণের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করতে, তারাই বাধাগ্রস্ত করছে। কোন কারণে ইশরাক হোসেনের শপথে বাধা? নিঃসন্দেহে এটা উপদেষ্টা মণ্ডলীদের চক্রান্ত। চলমান আন্দোলনে স্থবির নগর ভবন, আজও প্রধান ফটকে ঝুলছে তালা, নেই কর্মকর্তা কর্মচারীরাও। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে সাভারের ইয়ামিন হত্যা এবং রাজধানীর মোহাম্মদপুরের আরেক হত্যা মামলার মোট ৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ সকালে তাদেরকে আদালতে হাজির করা হয়। গত ১৮ জুলাই সাভারের আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গুলিতে গুরুতর আহত আসহাবুল ইয়ামিনকে এপিসি থেকে ফেলে হত্যা করা হয়। আলোচিত ওই মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে ওই মামলায় মোট ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এদের মধ্যে রয়েছে পুলিশ সদস্য সোহেল, স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন ও জাকির হোসেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোহাম্মদপুরে জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় ২ আসামিকে হাজির করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় খুব কাছ থেকে গুলি করে রাজু আহমেদ নামে এক কিশোরকে খুনের ঘটনায় সাবেক আনসার সদস্য ওমর ফারুকের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে আজ মামলার শুনানির দিন ধার্য করে ট্রাইব্যুনাল। গাজীপুরে কারখানার পানি পান করে আজও শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। এই ঘটনায় ওই কারখানার আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গাজীপুরের নাওজোর এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড নামে ওই কারখানার শ্রমিকরা জানান, ৬ তলা বিশিষ্ট কারখানায় অন্তত ৪,০০০ শ্রমিক কাজ করেন। সকালে কারখানায় প্রবেশ করে অনেকেই সরবরাহ করা পানি পান করেন। এর আধা ঘন্টা পর একে একে শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানান, পানিতে কোনো জীবাণু থাকায় শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়ে। সবাই আশঙ্কামুক্ত, অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন। এর আগে গতকাল পানি পান করে একই কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৫টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।